এই চ্যাপ্টারটা তোমাদের পলিটিতেও আছে প্লাস হিস্ট্রিতেও আছে সেম। তার জন্য আমি 1793টা পলিটির কোনো কিন্তু ছিল না, মানে পলিটিতে 1793 দরকার পড়ে না, জাস্ট এটা হিস্ট্রির জন্য আমি বলে দিচ্ছি যাতে হিস্ট্রি আর পরবর্তীকালে পড়তে না হয়। তো 1793 চার্টার অ্যাক্ট, এখানে কি কি হয়, এখানে আমরা তিনটে পয়েন্ট করব। যে এই সময়ে 1793-তে মানে আমাদের কোম্পানিকে, মানে ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে ভারতবর্ষকে মানে রেগুলেট করবে, এবং যে বিজনেস অ্যাক্টিভিটি তারা মানে ভারতবর্ষকে তারা যে শাসন করছে এবং তাদের বিজনেস অ্যাক্টিভিটি যে বিজনেস করছে সেটা নেক্সট 20 ইয়ার্স পর্যন্ত একটা পারমিশন কিন্তু দিয়ে দেওয়া হলো। অর্থাৎ ইট এক্সটেন্ডেড। দেখো 1 নাম্বার, কোম্পানি রুল অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটি, কোম্পানি রুল অ্যান্ড বিজনেস অ্যাক্টিভিটি নেক্সট ফর নেক্সট 20 ইয়ার্স। তাহলে নেক্সট 20 বছর পর্যন্ত এটা এক্সটেন্ড করা হলো যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষকে বা ভারতবর্ষে বিজনেস করবেন এবং ভারতবর্ষকে রুল করবে বা শাসন করবে। নেক্সট 2 নম্বর লেখো, ইট গিভেন স্ট্যাটিউটরি অ্যাপ্রুভমেন্ট টু দ্য আদার লোকাল আরবান বডিজ। অতটা ইম্পর্টেন্ট না, মানে আরো যে সমস্ত লোকাল বডি গুলো ছিল, পার্লামেন্ট নয়, আরো যে লোকাল বডি গুলো ছিল তাদেরকে একটা স্ট্যাটিউটরি অ্যাপ্রুভমেন্ট, একটা বিধিবদ্ধ একটা অ্যাপ্রুভমেন্ট কিন্তু করলো আমাদের এই আইনের মাধ্যমে। এটা পলিটি নিরিখে ইম্পর্টেন্ট নয়, আমি আগেই বললাম হিস্ট্রি নিরিখে যদি কোনোদিন প্রশ্ন হয় তো তোমাদের এটা কিন্তু পড়তেই হবে। 1793 একটা বিধিবদ্ধ অ্যাপ্রুভ করলো বা অনুমোদন করলো কাদেরকে, একটা নিয়ম থাকবে পার্টিকুলার, সেটা হচ্ছে স্পেসিফিক পার্লামেন্টে নয়, মানে পার্লামেন্ট ছাড়া আরো যে সমস্ত বিভিন্ন লোকাল বডি গুলো সেই সময় ছিল সেই লোকাল বডি গুলোকে এই অ্যাপ্রুভমেন্টটা কিন্তু দেওয়া হয়েছিল। 2 নম্বর এটা পড়ো। আর 3 নম্বর, গভর্নর জেনারেল ওয়াজ অ্যালাউড, তাড়াতাড়ি লিখবে, টু ওয়াজ অ্যালাউড টু অ্যাপয়েন্টেড এ ভাইস প্রেসিডেন্ট। দিস অ্যাক্ট টু হিজ ডিউটি ইন অ্যাবসেন্স। গভর্নর জেনারেল ওয়াজ অ্যালাউড টু অ্যাপয়েন্টেড, সে অ্যাপয়েন্ট করতে পারবে, এই অনুমতিটা দেওয়া হলো। এ ভাইস প্রেসিডেন্ট সে অ্যাপয়েন্ট করতে পারবে কখন, যখন সে ডিউটি থেকে অ্যাবসেন্স থাকবে, তার পরিবর্তে সে একটা ডেপুটি কাউকে কিন্তু নিযুক্ত করতে পারবে। যখন দিস অ্যাক্ট টু হিজ ডিউটি ইন অ্যাবসেন্স, যখন আমাদের গভর্নর জেনারেল অ্যাবসেন্ট থাকবে কোনো কারণে, ঘুরতে ঘুরতে গেছে কোথায়, তখন তার কাজকর্ম পরিচালনার জন্য তিনি একজন ডেপুটি হিসেবে কাউকে নির্বাচন করতে পারবেন। এই অধিকারটা তাকে কিন্তু দেওয়া হলো, সেটা হচ্ছে ফার্স্ট চার্টার অ্যাক্টে। তাহলে এই 3টে পয়েন্ট আমরা পড়বো। প্রথমে আমাদের কোম্পানির রুল এবং বিজনেস অ্যাক্টিভিটিকে 20 ইয়ার্স এক্সটেন্ড করা হলো। নেক্সট, স্ট্যাটিউটরি অ্যাপ্রুভমেন্ট দেওয়া হলো আদার যে লোকাল বডিগুলো সেই সময়ে ছিল। আর গভর্নর জেনারেলকে অনুমতি দেওয়া হলো সে অ্যাপয়েন্ট করতে পারবে একজন ডেপুটি প্রেসিডেন্ট বা একটা ভাইস প্রেসিডেন্টকে, কখন, যখন সে ডিউটি থেকে অ্যাবসেন্ট থাকবে। বোঝা গেল 3টে। নেক্সট লেখো সেকেন্ড চার্টার অ্যাক্ট, 1813 সালের সেকেন্ড চার্টার অ্যাক্ট। গেলাম নেক্সট পেজ, হয়েছে লেখা?
1813 সালের সেকেন্ড চার্টার অ্যাক্টে আমরা কি কি পড়বো? এই সময় মেন যে ইম্পর্টেন্ট যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানি, যে যখন আমরা প্রথমে পড়েছিলাম বা তোমরা হিস্ট্রিতেও পড়বে অ্যাডভেন্ট অফ ইউরোপিয়ান ট্রেডার্স ইন ইন্ডিয়া এই চ্যাপ্টারে, যখন 1600 সালের 31শে ডিসেম্বর ইস্ট ইন্ডিয়া কোম্পানি তৈরি হলো, তখন আমাদের এলিজাবেথ ওয়ান যে আমাদের ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে একটা 15 বছরের জন্য একটা মনোপলি রাইটস কিন্তু দিয়েছিল, মানে একচেটিয়া বাণিজ্য করার অধিকার বা পারমিশন কিন্তু দেওয়া হয়েছিল কাকে? ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। তো এই একচেটিয়া যে অধিকার, একচেটিয়া মানে একাই রাজত্ব করব, একাই 100 করব, মনোপলি এটাই বোঝায়। তো সেই মনোপলি বিজনেস, এই মনোপলি বিজনেস যে রাইটটা সেটা অ্যাবলিশ করে দেওয়া হলো, বন্ধ করে দেওয়া হলো 1813 সালের চার্টার অ্যাক্টে। কিন্তু কমপ্লিটলি অ্যাবলিশ কিন্তু করা হয়নি, শুধু এক্সেপ্ট টিটা কিন্তু রাখা হয়েছিল। এছাড়াও ইতিহাস যদি পড়ো সেখানে আরেকটা বিষয় বলা হবে, চাইনাতেও তাদের বিজনেসটা কিন্তু চালু ছিল। আমরা পলিটিতে শুধু এক্সেপ্ট টিটা কিন্তু মাথায় রাখবো। তাও আমি বলে দিলাম চাইনাতেও তাদের বিজনেসটা ছিল, মনোপলি বিজনেসটা ছিল। তো 1813 সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির যে মনোপলি যে বিজনেস সেটা কিন্তু অ্যাবলিশ করে দেওয়া হলো, এক্সেপ্ট টিটা কিন্তু ছিল। তাহলে লেখো 1 নম্বর, অ্যাবলিশ of monopoly rights of East India Company। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যে মনোপলি অ্যাবলিশ এটা করা, মনোপলি রাইটসটা অ্যাবলিশ করা হলো, ব্র্যাকেটে লিখবে এক্সেপ্ট টি। কমপ্লিটলি কিন্তু অ্যাবলিশ কিন্তু নয়, টিটা কিন্তু ছিল, এক্সেপ্ট টিটা কিন্তু ছিল, এটা মাথায় রাখবে। তাহলে আমাদের অ্যাবলিশ অফ মনোপলি রাইটস অফ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। 2 নম্বর লেখো, 1813 সালের চার্টার অ্যাক্টে আমাদের এডুকেশন রিফর্ম হয়েছিল। এডুকেশন রিফর্ম মানে যে এডুকেশনের ওপর মিন্টো, তখন যে গভর্নর মিন্টো, তিনি 1 লক্ষ টাকা স্পেন্ড করবেন বা খরচ করবেন, এটা কিন্তু বলেছিল। আগে লেখো এডুকেশন রিফর্ম হয়, তোমাকে যদি প্রশ্ন করে এডুকেশন রিফর্ম কোন আইনে হয়েছিল, তাহলে আনসার হবে সেকেন্ড চার্টার অ্যাক্টে। অর্থাৎ এই সময় দুটো গোষ্ঠী ছিল বা দুটো গ্রুপ ছিল। একটা হচ্ছে যারা দেশীয় শিক্ষার বা দেশীয় শিক্ষায় বিশ্বাসী ছিলেন, তাদের বলা হতো প্রাচ্য। এরা হচ্ছে প্রাচ্য, এই টার্মগুলো হয়তো ছোটবেলায় শুনেছো, প্রাচ্য। যারা দেশীয় শিক্ষায় বিশ্বাসী ছিল, প্রাচ্য। ইংলিশ কি প্রাচ্য আর পাশ্চাত্য? প্রাচ্য আর পাশ্চাত্য ইংলিশ কি বলো? প্রাচ্য মানে যেটা হচ্ছে আমাদের দেশীয় শিক্ষায় বিশ্বাসী, মানে নিজে ধরো ইন্ডিয়ান শিক্ষা মানে নিজের, আর আর আমাদের পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন যে আমাদের যে মানে এডুকেশন আছে যে বাইরের মানে ইংলিশকে। প্রাচ্য মানে যেটা হচ্ছে আমাদের দেশীয় নিজের ইন্ডিয়ান যেটা বিষয়টা, ইন্ডিয়ান যে শিক্ষা, ইন্ডিয়ান যে এডুকেশন, সেটাকে বলে প্রাচ্য। আর পাশ্চাত্য মানে ওয়েস্টার্ন শিক্ষা, ওয়েস্টার্ন শিক্ষায় বিশ্বাসী, সেটাকে বলে পাশ্চাত্য। এটা হচ্ছে পাশ্চাত্য। তো এই প্রাচ্য এবং পাশ্চাত্য, যারা প্রাচ্য তারা তাদের দাবি যে আমাদের দেশীয় শিক্ষার প্রচলন হোক, আর যারা পাশ্চাত্য তারা তাদের দাবি ওয়েস্টার্ন শিক্ষার প্রচলন কিন্তু হোক। তো স্বাভাবিকভাবে দুজনের মধ্যে কি হলো তোমাদের, স্বাভাবিকভাবে দুজনের মধ্যে একটা দম হয়ে গিয়ে তো লাভ নেই, প্রশ্ন জিজ্ঞাসা করলাম তো পারলে না, তো এই খাতায় হয়ে যাওয়া আর না হওয়া একই ব্যাপার। তো প্রাচ্য এবং পাশ্চাত্য, প্রাচ্যদের দাবি যে দেশীয় শিক্ষার প্রচলন হোক, মানে ইন্ডিয়ান শিক্ষাটাই প্রচলন হোক। পাশ্চাত্যের দাবি ছিল ওয়েস্টার্ন, মানে ইংলিশ শিক্ষাটা প্রচলন হোক ইন্ডিয়াতে, এদের দুটো দাবি ছিল। তো স্বাভাবিকভাবে দুজনের মধ্যে একটা ঝামেলা ক্রিয়েট হলো। তখন এরা বলছে যে আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে একটা টাকা বা আমাদের একটা অ্যামাউন্ট হেল্প করতে হবে। এদের দাবি না, আমাদের শিক্ষাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমাদের একটা অ্যামাউন্ট হেল্প করতে হবে, একটা টাকা আমাদের সাহায্য করতে হবে। ভাইসরয় বা গভর্নরকে বলছেন বা মিন্টোকে বলছেন। তখন মিন্টো এমন পরিস্থিতি ক্রিয়েট করলো, এবার মিন্টো তো চাইবে একে দেবে টাকে, মিন্টো তো চাইবে একে দেবে টাকে। এবার একে যদি টাকা দিয়ে দেয় তাহলে মিন্টোর অবস্থাও খারাপ হবে ইন্ডিয়াতে, কারণ এরা তো আবার রেগে যাবে। তো মিন্টো এমন চালাকি একটা বুদ্ধি করেছিল যে সে বললো আমি 1 লক্ষ টাকা খরচ করব
তো কার ওপর খরচ করব সেটা কিন্তু তিনি বললেন না, মানে 1 লক্ষ টাকা খরচ করব, মানে 1 লক্ষ টাকা যে পাশ্চাত্যকে দেবো স্পেসিফিক ভাবে নাকি প্রাচ্যকে দেবো স্পেসিফিক ভাবে সেটা তিনি বললেন না। তিনি বললেন 1 লক্ষ টাকা আমি খরচ করব এডুকেশনের উপর। তিনি বললেন 1 লক্ষ টাকা আমি দেব এডুকেশনের উপর। যখনই এডুকেশন টার্মটা তিনি ইউজ করলেন, তাহলে এডুকেশন মানে এর মধ্যেও পড়ছে, এটাও একটা এডুকেশন, আবার এডুকেশন মানে এটাও পড়ছে, এটাও একটা এডুকেশন। তো তিনি যাতে নিজের দোষ, মানে দোষটা যেন নিজের ঘাড়ে না এসে পড়ে, তার জন্য তিনি এডুকেশন টার্মটাকে ইউজ করলেন এবং তিনি বলে দিলেন আমি 1 লক্ষ টাকা খরচ করলাম এডুকেশনের উপর। এবার যখন 1 লক্ষ টাকা দিয়ে দেওয়া হলো, তখন এরা ভাবছে এই 1 লক্ষ টাকা আমাকে দিয়েছে, এরা ভাবছে এই 1 লক্ষ টাকা আমাকে দিয়েছে। স্বাভাবিকভাবে আবার নিজেদের মধ্যে ঝামেলা তৈরি হলো। এই ঝামেলা উইলিয়াম বেন্টিং পর্যন্ত কিন্তু চলতে থাকে, উইলিয়াম বেন্টিং এর আমল পর্যন্ত চলতে থাকে। এবং যখন উইলিয়াম বেন্টিং এর সময় আসে, এবং উইলিয়াম বেন্টিং এর একটা সেক্রেটারি ছিল থমাস ব্যাবিংটন ম্যাকলে। এই থমাস ব্যাবিংটন ম্যাকলে তিনি বলেছিলেন যে এইভাবে সমস্যার সমাধান কিন্তু মিটবে না, কারণ ইন্ডিয়া ভারতীয়দের সেন্টিমেন্ট একটা বড় জায়গা, যে করে হোক তাদের সেন্টিমেন্টে আঘাত দিতেই হবে, তবেই আমরা সাকসেস হলেও হতে পারি। তো এই ব্যাবিংটন ম্যাকলে ইন্ডিয়ানদের বোঝালেন যে আমাদের ইংল্যান্ডে একটা লাইব্রেরি সেলফে যতগুলো বই থাকে ততগুলো বই পুরো ভারতবর্ষে নেই। এত বড় কথা ভারতীয়দের বলে দিল। ফলে স্বাভাবিকভাবে ভারতীয়দের ইগোতে সেন্টিমেন্টের কথাটা লেগে গেল। ফলে আমাদের ব্যাবিংটনের যে যে ইন্টেনশন ছিল মানে ইংলিশ শিক্ষাকে প্রচলন করা, সেটা কিন্তু তিনি পারলেন। কারণ ভারতীয়রা ভাবলো তো ঠিকই বলেছেন, এতগুলো বই আমাদের দেশে নেই, তাহলে আমরাও দেখি আপনারা বইটা নিয়ে আসুন। তো স্বাভাবিকভাবে ইন্ডিয়ানদের বুঝিয়ে ম্যাকলে কিন্তু তার সিদ্ধান্তে চলে যায়, বা তার সিদ্ধান্তে সাকসেসফুল কিন্তু হয়, এবং ইংলিশ শিক্ষার প্রচলন হয়। অর্থাৎ ইংলিশ বিকেম দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া 1935 7th মার্চ। এটা আমাদের এটাই পড়তে হবে, শুধু এই লাইনটা। এতগুলো গল্প তোমার লাগবে না, জাস্ট এডুকেশন রিফর্ম এই অ্যাক্টে হয়, 1 লক্ষ টাকা খরচ করার কথা, 1 লক্ষ টাকা স্পেন্ড করা হয়, এটা মাথায় রাখবে। আর ইংলিশ বিকামস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া 1935 7th মার্চ। English becomes the official language in India 1935 7th March. তাহলে আমরা দুটো পড়বো। সেকেন্ড চ্যাপ্টার একটা অ্যাবলিশ হলো মনোপলি, বাট কমপ্লিট অ্যাবলিশ কিন্তু নয়, টিটা কিন্তু ছিল। এডুকেশন রিফর্ম হয়, 1 লক্ষ টাকা খরচের কথা বলা হয়, বিন্টো এটা বলেছিল, এবং যেই তাদের ইন্টেনশন ছিল সেটা সাকসেস হলো। ইংলিশ বিকামস দ্য অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ ইন ইন্ডিয়া 1935 7th মার্চে গিয়ে কিন্তু হয়।